নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন বছরে। আমি সুমিত্র ব্যানার্জি এবং আমি জানেন আপনাদের অ্যাঙ্কার এবং শুধু তাই না আপনাদের সকলের বন্ধু। আজকের আপনাদের একটা কথা বলি, আজকে তপন শাস্ত্রীর সঙ্গে আমার দীর্ঘদিনের, আমার মনে হয় 25 বছরের ওপরে আমার বন্ধুত্ব। এবং শুধু তাই নয়, শুধু এই 25 বছরটা নয়, এই একটা মানুষ যিনি বহু মানুষের জীবনটা পাল্টে দিয়েছেন, অ্যাবসলিউটলি জীবনটা পাল্টে দিয়েছেন। শুধু তাই নয়, এমন একটা মানুষ যিনি মানুষের যদি সৎ কথাটা শোনেন, তিনি কিন্তু তার বিপদে আপদে যতক্ষণ মানুষ যে থাকে, তার হাতটা কিন্তু তার মাথার উপর থাকে একদম। তপন শাস্ত্রী মানে এই নয় যে আপনি চেম্বারে এলেন, আপনি দেখালেন, আপনি চলে গেলেন এবং তারপরে সব কিছু হারিয়ে গেল, তা নয়। তপন শাস্ত্রী আপনি যতক্ষণ পর্যন্ত আপনি প্রবলেমের মধ্যে আছেন, তপন শাস্ত্রীর হাতটা কিন্তু আপনার মাথার উপর থাকবে। এটাই হচ্ছে তপন শাস্ত্রী। এবং শুধু তাই নয়, তপন শাস্ত্রীর একটা জিনিস হচ্ছে, আমি আপনাকে বলি, আমি তো একজন প্রফেশনাল অ্যাঙ্কার, বহু বহু জ্যোতিষের সঙ্গে আমি অ্যাঙ্কারিং করি, আপনার টেলিভিশনে আমাকে দেখেন। কিন্তু তপন শাস্ত্রী যেটা করেন সেটা হচ্ছে আমার ফ্যামিলি, আমার ছেলের, আমার বউয়ের, এদের সবার একমাত্র যদি আমার কখনো সলিউশন দরকার হয়, কখনো প্রবলেম দরকার হয়, সেটার নাম হচ্ছে তপন শাস্ত্রী। আমার বোন, আমার একটা মাত্র বোন, তার প্রবলেম যখন হয়েছে, আমি একটা মাত্র রেকমেন্ড করেছি এত জ্যোতিষের সঙ্গে থেকেও, যে তপন শাস্ত্রী ছাড়া আর কোনো উপায় নেই। তার কারণ সততার আর একটা নাম হচ্ছে তপন শাস্ত্রী। এবং শুধু তাই নয়, এরপরে আমার শালা রয়েছেন, আমার একটাই শালা, এবং তাদের যখন প্রবলেম হয়েছে, তাদের বাচ্চা হয়েছে, তাদের যখন বাচ্চাকে নিয়ে প্রবলেম হয়েছে, পড়াশোনার প্রবলেম হয়েছে, সন্তানের সঙ্গে প্রবলেম হয়েছে, সেইখানেও কিন্তু একমাত্র তপন শাস্ত্রী করেছে এবং সবকটাই মিরাকেলের মতন কাজ করেছে। আমি বারবার বলি, জ্যোতিষশাস্ত্র কিন্তু কখনোই কিন্তু কোনো ম্যাজিক নয়, কোনো ম্যাজিক নয়। যে মানুষটা শাস্ত্রটা সর্বজ্ঞভাবে জেনেছেন, অর্থাৎ একদম আদি এবং প্রান্তভাবে, যে মানে একদম পুরোপুরিভাবে শাস্ত্রটাকে আয়ত্ত করেছেন, তার নাম হচ্ছে তপন শাস্ত্রী। তপন শাস্ত্রীর সঙ্গে আসার সঙ্গে একটাই কারণ হয় যে তপন শাস্ত্রী মানে আমার প্রবলেমের এন্ড। আপনি অনেক সমস্যা নিয়ে তপন শাস্ত্রীর প্রবলেম চেম্বারে যাবেন এবং যখন বেরোবেন না, আপনি দেখবেন যে আপনার অনেকটা অংশ আপনার কেটে গেছে। আপনি শুধু চেম্বারটুকু যাবেন, চেম্বার, দেখবেন যে আপনার সমস্ত, আপনার যা প্রবলেম নিয়ে এসছেন তার 50% শুধু কথা বললেই কেটে যাবে। এটাই তপন শাস্ত্রীর, আমি বলি যে ইউএসপি। আমার ছেলে স্বপ্ননীল আজকে একটা অনেক বড় জায়গায় আছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বিশাল জায়গায় আছে, খুব সিক্রেট একটা সার্ভিসের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, সে কিন্তু তার যখন হয়েছিল, যে ও যখন যা হয় পড়াশোনার মধ্যে থেকে অনেকগুলো প্রবলেম তো মানুষের দেখা দেয়, তখন যখন তপনদাকে বলেছে, তপনদা বলেছে আমার উপর ছাড়ো, তোমায় কিছু ভাবতে হবে না, তোমার ছেলে মানে আমার ছেলে। আমি দেখছি সেই ছেলেকে কিন্তু আজকে ইন্ডিয়ার টপমোস্ট জায়গায় পৌঁছে দিয়েছেন, তার নাম তপন শাস্ত্রী। আমার ফ্যামিলিতে যে কোনো প্রবলেম হয়েছে, যে কোনো হয়েছে, আমি যখনই এসে বলেছি, তপন দা আমার এই প্রবলেম হয়েছে, তুমি দেখো না, আমি তো দাদা বলি আর কি, যখনই বলেছি তখনই বলেছি ঠিক আছে, প্রচুর প্রবলেম, ভাবতে পারছি না, ঘুম হচ্ছে না রাত্রিরে, আমি দেখে নিচ্ছি কি হচ্ছে, তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি দেখে নিচ্ছি। সে দেখে নেওয়াটা আজকে আমার জীবনে, আজকে আপনারা জানেন এত সফলতার কারণের পেছনে কিন্তু একটাই লোক, তার নাম তপন শাস্ত্রী। সুতরাং আপনাদের সকলকে বলবো, প্রবলেম না জীবনে থাকবেই, একটা ছোট্ট পুচকে জীবন, ওয়ান লাইফ টু ওয়ান অ্যানাদার লাইফ। এই পুচকে জীবনটাই না, একটা জিনিস করবেন, প্রবলেমটা বাঁচিয়ে রাখবেন না। একটা জিনিস করুন, একবার দেখা করুন না, অপশন ইন লাইফ। একবার দেখা করে বলুন না যে বাবা বা দাদা, যেটাই আপনারা বলুন, যে আমাকে না বাঁচতে হবে জীবনে। দেখুন না বাঁচার উপায়টা তপন শাস্ত্রী করে দেয় কিনা। নমস্কার, সকলকে প্রীতির শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা কথা বলবো আপনাদের এই 2025
মঙ্গলের বছর 2025 মানে 9 সংখ্যা, মঙ্গলের বছর। এই মঙ্গলের বছরে মেন অনেক তো রাশি লগ্ন বললাম, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সব কিছু আমি বলে দিয়েছি অলরেডি 2025 জিস্ট কেমন যাবে। এবারে আমাদের কিছু ক্যালকুলেশন বোনাস কিছু কথা আছে, যে কথাগুলো আমাদের চুলচেরা বিশ্লেষণ করে গ্রহের অবস্থান, ট্রানজিট, রাশান্তর হিসেবে কয়েকটা রাশির কিন্তু কোটিপতি হওয়ার যোগ, অতুল ঐশ্বর্যের অধিকারী হবে কিন্তু কয়েকটা রাশি। সেই রাশিগুলোর পক্ষে আমি কিছু কথা বলবো, আপনারা যদি সচেতনভাবে চলেন। দেখুন, সব কিছুই কিন্তু যোগ পাচ্ছি, এবারে যোগটা আপনাকে কাজে লাগাতে হবে। আমার ওই জায়গায় গেলে কিছু টাকা পাওয়া যাবে, সেখানে যদি আমি না যাই তাহলে কি করে টাকা পাবো? যোগ কিন্তু আছে, যার কাছে যাবেন টাকা আপনার জন্য রেখে দিয়েছে, কিন্তু আপনাকে তো যেতে হবে। আপনি যদি না যান কি করাবে? তার মানে আপনাকে সচল রাখতে হবে। আর কি করতে হবে? কলিতে ধ্যান। কলির পিতা ক্রোধ, মাতা হিংসা, তারা পরস্পর ভাই বোন ছিল, তাদের ঔরজাত সন্তান কিন্তু কলি। অতএব কলিতে আমরা কিন্তু কিছু কাজ লেটে হয়, ধীরে হয়। সেখানে কিন্তু আমরা যদি নিজেকে সচল রাখতে পারি, অলসতাটাকে ত্যাগ করতে পারি, আমাদের নিজের চেতনাকে জাগ্রত হৃষ্ট করতে পারি, এবং মিথ্যা কথা যদি কম বলতে পারি, তাহলে কিন্তু আমি বলবো মিথ্যা কথা একদম বলা উচিত না। কিন্তু কিছু ক্ষেত্রে মিথ্যা বলতে হয়, কিন্তু বিশেষ কিছু কারণে অনেকের একটা মৃত্যু হতে পারে যদি মিথ্যা কথা বলে যায়। সেই ক্ষেত্রে একটা বললাম, যেটা আমাদের মানে সব কিছু জায়গাতে আমরা এটা বলে থাকি, তো সেখানে একটা মানুষের প্রাণ বাঁচবে, সেখানে একটা মিথ্যা কথা বলে যে বেঁচে যায়, ভালো কিছু হয়, সমাজ তথা রাষ্ট্রের উন্নতি হয়, তাহলে সেখানে আলাদা ব্যাপার। কিন্তু মিথ্যা কথা বলছে 2025-এ কম বলতে বলছি। তো 2025 কিন্তু কোন কোন রাশির ভালো হবে? প্রথম কথা বলবো, আমরা যে 4-5টা রাশি আমরা দেখি, তার মধ্যে কিন্তু ভীষণ ভালো আছে। তার মধ্যে দেখবো আমাদের গ্রহগত অবস্থান, রাশান্তর। যেমন শনি একটা রাজ শক্তির কারক গ্রহ, রাজকীয় কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। শনি কিন্তু কর্ম দেয়, শনি কিন্তু জাস্টিস দেয়, শনি কিন্তু ন্যায় নীতির কারক গ্রহ, শনি কিন্তু আধ্যাত্মিক চেতনার কারক গ্রহ। সেই শনি কিন্তু অবশ্যই কোথায় আছে এখন দেখতে হবে। আগামী 2025-এর 29 মার্চ শনি কিন্তু মিনের ঘরে যাচ্ছে, যার ফলে এর একটা কিন্তু এক রাশির থেকে আরেক রাশি, সেটাকে আমরা বলি রাশান্তর, সেটা কিন্তু আমরা পাচ্ছি। 16ই মে রাহু কিন্তু ঢুকে যাচ্ছে কোথায়? কুম্ভতে, এবং কেতু ঢুকছে সিংহ রাশিতে, এবং বৃহস্পতি ঢুকছে 22শে মে, বৃহস্পতি গ্রহ ঢুকছে কিন্তু কোথায়? মিথুনের ঘরে। তো এই যে আমাদের গ্রহের যে রাশান্তর হচ্ছে মেন রাশি, কারণ শনি একটা ঘরে 2.5 বছর থাকে, রাহু কেতু 1.5 বছর থাকে, বৃহস্পতি 1 বছর থাকে। এই 4টে রাশি কিন্তু আমাদের অনেক দিন থেকে অনেক দিন স্টে করে, এইগুলো কিন্তু ফল পেতে আমরা শুরু করি। অতএব এই ক্ষেত্রে বলবো কয়েকটা রাশির ক্ষেত্রে ভীষণ কিন্তু ভালো হবে। আর একটা জিনিস মেনে নেবেন, জেনে নেন, এটা জ্যোতিষের অমোঘ একটা কথা, যদি কারুর মধ্যরাত্রি অর্থাৎ 12টা থেকে 12:48-এর মধ্যে যদি জন্ম হয়ে থাকে, 2025 তার কাছে কিন্তু মালামাল, অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। কি বললাম? যাদের জন্ম যখনই যে তারিখে যে বছরে জন্ম হোক না কেন, যাদের জন্ম 12টা থেকে মধ্যরাত্রি থেকে 48 মিনিটের মধ্যে, 12টা থেকে 12:48 রাত্রিতে যদি জন্ম হয়, তাদের কিন্তু অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। এবং ধন স্থানে যদি তুঙ্গ গ্রহ থাকে, ধন স্থান কিটা বলি আমরা? দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর যদি তুঙ্গ ঘরে থাকে, তুঙ্গস্থ স্থানে থাকে, মানে আমরা বলবো যে হয়তো কারুর মেষ লগ্ন, মেষ লগ্নের দ্বিতীয় ঘর কিন্তু কি বলবো? বৃষ রাশিতে কিন্তু তুঙ্গস্থকে রাহু, সেখানে যদি রাহুর অবস্থান থাকে ধন স্থানে, তাহলে সে রাহু কেতু যাই হোক না কেন, আর মধ্যরাত্রি থেকে 12টা থেকে 12:48-এর মধ্যে যদি কারুর জন্ম হয়, তার জীবনে 2025-এর অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। মিলিয়ে নেবেন আমার কথা কি বলছি। কারুর যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হয়, বৃশ্চিক লগ্নের দ্বিতীয় ঘরটা কি? বৃশ্চিক লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে ধনুর ঘর। সে ধনুর ঘরে যদি বৃহস্পতির অবস্থান হয়, তাহলে কিন্তু তার জীবনে অর্থের অভাব হবে না। এবং আরেকটা কথা বলবো, 2025-এ যাদের দেখবেন বৃহস্পতি মঙ্গল এক ঘরে, বৃহস্পতি চন্দ্র এক ঘরে আছে, ছকে দেখে নেবেন আপনারা, বৃহস্পতি চন্দ্র যদি এক ঘরে থাকে, এটাকে রাজযোগ বলি। মঙ্গল বৃহস্পতি যদি এক ঘরে থাকে, গুরুমঙ্গল যোগ বলি। শুক্রচন্দ্র এক ঘরে থাকলে ফেমাস যোগ বলি। এই যোগগুলো যদি কারুর থাকে, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে।
মঙ্গল বৃহস্পতি, বৃহস্পতি চন্দ্র, রবি বৃহস্পতি, বৃহস্পতি মঙ্গল, শুক্র চন্দ্র যদি কারুর ঘরে দ্বিতীয় এবং একাদশে থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। এবং আর একটা বলবো আমি, যদি আপনারা ছকে মিলিয়ে নেবেন, কেন্দ্রে যদি মঙ্গলের অবস্থান থাকে, যাই ঘর হোক না কেন, কেন্দ্রকে আমরা লগ্ন, চতুর্থ, সপ্তম এবং দশম বলি। যদি কারুর চতুর্থে মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে এবং দশমে মঙ্গল থাকে, কিছু ক্ষেত্রে এটা মাঙ্গলিক হয়েছে, কিন্তু মঙ্গলের এই অবস্থান জনিত কারণে কিন্তু 2025 কিন্তু খুব ভালো যাবে, ভালো যাবে, ভালো যাবে, ভালো যাবে। এবং এই ধরনের কম্বিনেশন থাকলে যাদের ভূমি হচ্ছে না, মঙ্গল কিন্তু ভূমি কারক গ্রহ, ভূমির অধিপতি কিন্তু মঙ্গল, সাহসিকতার কারক গ্রহ মঙ্গল, সেনাপতি গ্রহ বলি কে মঙ্গলকে। এই মঙ্গলের বছর মঙ্গল যদি কারোর কেন্দ্রে হয়ে থাকে তাহলে মঙ্গলের অশুভ প্রভাবের জন্য যে কিছু খারাপ হয় সেটা কিন্তু আর হবে না। মিলিয়ে নেবেন আমার কথা। আর কি বলবো, কয়েকটা রাশির যে ভালো আছে, সবচেয়ে ভালো বলবো, মানে অনেক ক্যালকুলেশন অঙ্ক করে বলা হচ্ছে, ডিটেলস আমি কিছু বলেছি, তার মধ্যেও ক্যালকুলেশন অঙ্ক করে এখন যে পজিশন চলছে, প্ল্যানেটারি পজিশন, গ্রহের যে অবস্থান, সেই ক্ষেত্রে বলবো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হবে। এই জানুয়ারি থেকে মার্চ এপ্রিলের মধ্যে অনেক কিছু ভালো আছে মেষ রাশির। আর কি আছে, ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। আর কি বলবো, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আছে। আর কি বলবো, মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। আর কি বলবো, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো আছে। এই রাশিগুলো 2025-এ নিশ্চিন্তে থাকুন, আপনারা অতুল ঐশ্বর্যের অধিপতি হবেন হবেন হবেন। তপন শাস্ত্রের ক্যালকুলেশন আপনারা জানেন, আমি যেভাবে ক্যালকুলেশন করি, যেভাবে করি, প্রচুর মানুষের ঢল আমার কাছে আপনারা জানেন, একদম রাষ্ট্রপতি থেকে একদম যত রকমের লোক আছে আমি সেই জায়গা থেকে আমি বিলং করেছি। এটা আমার কিন্তু একটা ভীষণ, অনেক মন্ত্রী আমলা, অনেক ফিল্ম স্টার, অনেক গায়ক, একদম আমার সৌভাগ্য হয়েছিল রাষ্ট্রপতি ভবনে যাওয়ার, প্রণববাবু আমাকে ডেকেছিলেন। যাই হোক, সেটা একটা কোনো কারণে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম, একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছিল, অনেকক্ষণ ছিলাম, প্রায় 55 মিনিট ছিলাম। একটা রাষ্ট্রপতির কাছে 50 মিনিট থাকা মানে বিরাট ব্যাপার। সেটা আমি গেছি, কোনো কারণে হয়েছে, কারণটা আমি বলছি না, ওখানে আমি ডেকেছিলাম, তখন প্রণববাবু রাষ্ট্রপতি ছিলেন। এবং সমাজের উচ্চস্তরের যত আছে বিখ্যাত লোক, তাদেরও আমি ভাগ্যবক্তা, আপনারা কিন্তু জানেন, আমাকে দেখেছেন। তো সেই ক্ষেত্রে বলবো যে আমি সেই মতো বিচারটা কিন্তু করি। আমার অনেক জ্যোতিষ বন্ধুরা বলে এত সেলিব্রিটি আমরা দেখিনি, আমরা পাইনি যে এত সেলিব্রিটি আছে তপন শাস্ত্রীর কাছে। কি করে হয় তপন দা? এটা আমার কৃপা। আমি যে কাজটা করি অথেন্টিক করি, আমার কাছে যারা আসে তাদের কাজটা অন্যরকম হয়, এবং আপনারা সেটা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করি আমি। তো আজকে আমি বলবো যে বিশেষ করে বলবো 2025-এর ক্ষেত্রে আমার চোখে, আমার ক্যালকুলেশন, আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, অতটা জানিনি বুঝিনি কিচ্ছু না, অত ঘুরিয়ে ফিরিয়ে কায়দা করে বলতে পারিনি। যেটুকু জ্যোতিষ এই 34 বছর জ্যোতিষ জীবনে 17 লক্ষ লোকের ভাগ্য বক্তব্য, 17 লাখ লোক দেখেছি, তার একটা এক্সপিরিয়েন্স প্রচুর আছে। সেই এক্সপিরিয়েন্স আমার জ্যোতিষের যে শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক বিচার, সমস্ত কিছু বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে আমি যেটা পাচ্ছি, দেখবেন মকর রাশির এবারে খুব ভালো আছে 2025-এর, বৃষ রাশির খুব ভালো আছে 2025-এর, মেষ রাশির খুব ভালো আছে, ধনু রাশির ভালো আছে, কর্কট, তুলা, এই রাশিগুলোর কিন্তু ভীষণভাবে ভালো আছে। কি বললাম, যদি যে কথাটা বললাম, যদি ধনস্থানে কারোর তুঙ্গস্থ গ্রহ থাকে, তুঙ্গস্থ গ্রহ কি, যেমন যদি কারোর মিথুন লগ্ন হয়, বারবার বলছি, মিথুন লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থানকে আমরা দ্বিতীয় বলি। লগ্ন থেকে আমাদের দেহ মন, দ্বিতীয় ঘর থেকে ধন, তৃতীয় ঘর থেকে বন্ধু বান্ধব, চতুর্থ ঘর থেকে আমাদের মাতা পিতা, পড়াশোনা, শিক্ষা, পঞ্চম ঘর থেকে সন্তান, পড়াশোনা, ষষ্ঠ ঘর থেকে আমাদের শত্রু, সপ্তম ঘর থেকে বিবাহ এবং পড়াশোনা, অষ্টম ঘর থেকে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, নবম ঘর থেকে ভাগ্য, দশম ঘর থেকে কর্ম, উচ্চশিক্ষা, পাস ফেল, এবং একাদশ ঘর থেকে আয়, দ্বাদশ ঘর থেকে বিচার করি আমরা কিন্তু কি ব্যয়, দূরস্থান। দ্বাদশ ঘর থেকে বিচার করে পারা যায় তার কার কথা বিয়ে হবে। কর্মস্থানের অধিপতি যদি দ্বাদশে থাকে তার দূরে চাকরি হবে। সপ্তম ঘরের অধিপতি যদি কারোর দ্বাদশে থাকে তার দূরে কিন্তু বিয়ে হবে। কর্মস্থানের অধিপতি যদি কারোর দ্বাদশে থাকে, বারবার বোঝে, তার চাকরি হবে দূরে। তো তার যদি মেষ রাশি হয়ে যায় সে তো হবেই দূরে।
তো এইগুলো কতগুলো আমাদের প্রচুর ক্যালকুলেশন অঙ্ক আছে, বলতে গেলে অনেক কিছু বলা হবে। তো সেই ক্ষেত্রে বলবো এই রাশিগুলো কিন্তু ভীষণ ভালো আছে। আপনারা সচেতন থাকুন কি করে ভালো হবে। ভালো হতে গেলে কিন্তু কিছু কিছু কাজ আমাদের করতে হয়। মঙ্গলের বছর, মঙ্গল অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তপাত, মঙ্গল সেনাপতি, সাহস, ডাইনামিক পাওয়ার, মঙ্গল সব এগুলো করে। কিন্তু মঙ্গল কিন্তু এবারে এখন বর্তমানে নিচস্থ অবস্থায় কর্কটের ঘরে আছে। মঙ্গলের বছর, আপনারা খুব সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। তবুও বলবো মেষ, বৃষ, ধনু, কর্কট, মকর, তুলার রাশির মধ্যে ভীষণ এই রাশিগুলো ভীষণ ভালো আছে। এটা আমি কিন্তু ক্যালকুলেশন অঙ্কের মাধ্যমে বলছি যে আপনারা দেখবেন, মিলিয়ে নেবেন। আগামী বছর যা গেছে, তার আগের বছর যা গেছে, 2025টা কিন্তু মার্চ পর্যন্ত এই রাশিগুলো দারুণ ভালো আছে। তারপরে কিছু রাশির অক্টোবর পর্যন্ত ভালো আছে। তারপর তো সারা বছরটাই কিন্তু 2025-এর ওই রাশিগুলো কিন্তু আছে। যেহেতু এই রাশান্তর হচ্ছে, শনির রাশান্তর, রাহুর রাশান্তর, কেতুর রাশান্তর এবং বৃহস্পতির এক ঘর থেকে আরেক ঘরে যায়, এটাকেও রাশান্তর বলি। আর কি বললাম, বারবার বলছি, এটা কিন্তু মিলিয়ে নেবেন। যাদের জন্ম রাত 12টা থেকে 12টা 48-এর মধ্যে জন্ম, মিলিয়ে নেবেন যাদের আছে। আপনারা ক্যালকুলেশন করে বলুন, হ্যাঁ বলবেন তপন শাস্ত্রীজি দারুণ কথাটা বলেছেন। তাদের কিন্তু যদি ধন স্থানে তুঙ্গস্থ গ্রহ থাকে, যে কোনো গ্রহ তুঙ্গস্থ হতে পারে। মিথুন লগ্নের তুঙ্গ দ্বিতীয় ঘর কর্কট ঘর, কর্কট ঘরের তুঙ্গস্থ হচ্ছে বৃহস্পতি, হতে পারে বৃহস্পতি তুঙ্গস্থ। মিথুন লগ্নের যদি কারুর হয়, যদি বৃহস্পতি কারুর থাকে কর্কটের ঘরে, তাহলে তার জীবন কিন্তু উন্নতি। হয়তো কারুর পাচ্ছি আমরা মকর লগ্ন, মকর লগ্নের দ্বিতীয় ঘর হচ্ছে কুম্ভ, কুম্ভের ঘরে যদি তুঙ্গস্থ গ্রহ থাকে তাহলে কিন্তু তার ভীষণ উন্নতি। কারুর কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্নের দ্বিতীয় ঘর, ধন স্থানকে বলে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘর হচ্ছে কোথায়? মিন, মিনের ঘরে শুক্র, শুক্র তুঙ্গস্থ, সেই ঘরে যদি থাকে তাহলে জীবন কিন্তু তার বদলে যাবে, পাল্টে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি করবে, 2025-এ মালামাল হবে, অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। এই যদি কথাগুলো আমরা মেনে চলুন, আপনারা ছক দেখে নেন যে এই রাশিগুলোর কি ভালো হতে চলেছে, কি ভালো হবে। আর মঙ্গলের যাদের বছর, কিছু যাদের ভূমি, মঙ্গল যদি কারোর ভালো থাকে ছকে, তাহলে কিন্তু তার ভূমি, বাড়ি, ঘরদোর অনেকদিন চেষ্টা করছেন, তাহলে কিন্তু ভীষণ একটা ভালো যোগ কিন্তু হচ্ছে। তার জন্য কিছু কিছু কাজ আমাদের করার দরকার। সেই কাজগুলো আমরা বলবো। এই রাশিগুলো কিন্তু অতুল ঐশ্বর্যের অধিকারী হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, কিছু কিছু কাজ আমি বলে রেখেছি, সেটা অবশ্যই করুন। একটু গুড়, আখের গুড় রেখে দেবেন। আখের গুড়টা 2025-এ খুব শুভ। এই আখের গুড় যদি মুখে দিয়ে যান সব শুভ কাজে, ভীষণ ভালো কাজ হবে। বা আখের গুড়টা রুটির সাথে বা কিছুর সাথে আপনারা একটা সঙ্গে রাখুন, মানে খাবার দ্রব্য যখন খাবেন সঙ্গে রাখুন, দেখবেন ভীষণ একটা ভালো ফল পাওয়া যাবে এবং এটা আপনার জীবনের রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেবে। হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা বই কিনে অন্তত প্রতি মঙ্গলবার 3 জনকে দান করুন। মঙ্গলের অশুভ প্রভাব কেটে যাবে। 2025-এ যে রাশিগুলো বললাম খারাপ আছে তারা তো অবশ্যই করুন, যেগুলোর ভালো বললাম সেগুলোও কিন্তু অবশ্যই করুন। দেখবেন অনেক ভালো হবে, অনেক কিছু আপনারা কিন্তু ভীষণ ভালো কাজ কিন্তু করতে পারবেন। মঙ্গলের যারা 2025-এ প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যেসব মেয়েরা নাক কান বিনানো নয়, মানে কান ফুটো বা নাক ফুটো আমরা করি না, সেগুলো কিন্তু করে নেবেন, ভীষণ ভালো হবে। ছেলেরা যদি ডান দিকের কানে একটা সোনার মাগড়ি পরতে পারে তাহলে কিন্তু ভীষণ একটা ভালো ফল হবে। ছেলেরা, মেয়েদের কথা বলবো, মেয়েরা যদি এই বছরে যখনও বুধবার হলে খুব ভালো হয়, বুধবার হলে খুব ভালো হয়। যদি চোখে একটু সুরমা পড়ে, ছেলেরাও কিন্তু পড়তে পারে, যদি সুরমা পড়তে পারে রোগ জ্বালাকে অ্যাবজর্ব করে নেবেন। মিষ্ট দ্রব্য গরিব বাচ্চাদের দান করতে বলছে এবং হনুমানজির পুজো করতে বলছে, হনুমান চল্লিশা দান করতে বলছে, এটা করুন। আর কি বলছে, মঙ্গলের বছর এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা চোখের সামনে হিজড়ে দেখতে পান তাদেরকে কিন্তু সবুজ রঙের চুড়ি দেবেন এবং তাদেরকে অন্তত 10-20 টাকা দিয়ে সন্তুষ্ট রাখবেন। আপনার জীবন কিন্তু সন্তুষ্ট হবে। আপনার বাড়ির যে বাচ্চা ছেলে মেয়ে আছে তাদের রোগ জ্বালা হবে না। এগুলো কিন্তু করুন। এই মঙ্গলের বছর কিছু টিপস আপনাদের দিলাম। আর এই রাশি যেগুলো বললাম ভীষণ ভালো। দেখবেন আমি যে কথাগুলো বললাম
সেই কথাগুলোই কিন্তু আপনাদের জীবনে শ্রেষ্ঠ এবং সুন্দরভাবে মিলবে। খুব ভালো থাকুন, নমস্কার। আরও কিছু তথ্য আমরা দেব, এরপর বলবো আমি কোন রাশির কি হতে পারে, কোন রাশির কি হতে পারে, কোন রাশির কি রোগ হতে পারে এবং তার নিবারণের রাস্তা মন্ত্র আমি সব দেবো পরপর রাশি। তা আগামী এই 28শে জানুয়ারি আপনারা জানেন, সামনে 28শে জানুয়ারি আসছে। ওই দিন জানেন আমার বেহালা সরকারহাট বাড়িতে আমার একটা নিজ মন্দির আছে। মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস 30 বছর। সেই 30 বছর প্রতি বছর 28শে জানুয়ারি আমার উৎসব হয়, পুজো হয়, হোম যজ্ঞ হয় এবং সেখানে কিন্তু অনেক মানুষ এসে খাওয়া দাওয়া করে। আমার মন্দির প্রতিষ্ঠা দিবস ওই দিন, আবার ওই দিনেই কিন্তু অমাবস্যা পড়েছে, যার ফলে রাতে অমাবস্যা বিহিত মা কালী তারার পুজো, আর দিনের বেলা মন্দির প্রতিষ্ঠা দিবসের পুজো সংস্করণ এবং মায়ের যেসব নিয়মকানুন আছে সেগুলো করা হবে এবং প্রত্যেকের আহ্বান রইল ওখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য, আমার মন্দির দর্শনের জন্য। ওই পুজোটা আমি করব। রাতে হবে বিশেষভাবে যজ্ঞ, অমাবস্যার যে যজ্ঞ করি এবং কিছু অশুভ দোষ আছে, কালসর্প দোষ, শনির সাড়ে, যাদের মীন রাশি, যাদের কুম্ভ রাশি, যাদের মেষ রাশি, তারা 7.5 জন্য প্রস্তুতি নিয়ে দোষগুলো কাটিয়ে নেন। ওইগুলো বিশেষ পদ্ধতিতে দোষগুলো কাটানো হবে। কিছু মানুষ আমার থেকে দীক্ষা নিতে চেয়েছে, ওই মন্দির প্রতিষ্ঠার দিন আমি তাদের দীক্ষা দান করব। গুরুদেব হিসেবে আমাকে তারা নির্বাচন করেছে, এটা আমি কৃতার্থ এবং সেই দীক্ষাটা আমি দেব। এবং কিছু অশুভ দোষ, বিশেষ করে শনির সাড়ে, বিশেষ করে মাঙ্গলিক দোষ, এই দিনটা খুব ভালো দিন। আমার জীবনের মা ওই দিন কিন্তু আমার ঘরে এসেছেন, সেই প্রতিষ্ঠা দিবস ওই দিন কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে 30 বছর আগে। সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশিষ্ট জনের ওখানে সমাগম হয়, আপনারা জানেন। প্রতি বছর 28শে জানুয়ারি পাঁজিতেও লেখা আছে, দেখবেন তপন শাস্ত্রীর মন্দির প্রতিষ্ঠা 28শে জানুয়ারি। তো সেই প্রতিষ্ঠা হবে, আপনারা ওখানে রাত্রে অমাবস্যার যজ্ঞ আর দিনের বেলা মন্দির প্রতিষ্ঠা দিবসের যেসব কাজগুলো আছে সেগুলো করা হবে বিশিষ্ট ব্রাহ্মণ সমন্বয়ে। আর আমার কিছু ভক্তদের অশুভ দোষ খণ্ডন আছে, যেহেতু শুভ আমার কাছে ওই দিনটা বিরাট শুভ, সেই শুভ দিনে কিছু অশুভ দোষ খণ্ডন করা হবে। 7.5, কেমন্দ্রম যোগ, মাঙ্গলিক দোষ, বিষ যোগ, কাল সর্প দোষ, এগুলো বিশিষ্ট পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে কাটানো হবে। আমার মন্দিরে আসার জন্য সকলকে আহ্বান, প্রসাদ গ্রহণ করুন। খুব ভালো থাকুন। আরও কিছু নতুন তথ্য পেলে আপনাদের জানাবো। নমস্কার।